কলকাতার ব্যস্ত জীবনের আড়ালে যদি লুকিয়ে থাকে কোনো অভিশপ্ত অতীত, আর সেই অতীতের রহস্য যদি ফাঁস করতে হয় একদল অদ্ভুতুরে ভূত আর এক সাধারণ যুবককে, তবে কেমন হবে সেই লড়াই? আজকের মুভিতে আমরা দেখব কলকাতার এক নামী হোটেল ভানুপ্রিয়াকে কেন্দ্র করে গড়ে ওঠা এক গা ছমছমে কিন্তু মজার গল্প, যেখানে হারানো প্রিয়জনকে খোঁজার নেশায় এক তরুণ জড়িয়ে পড়ে এমন এক আইনি যুদ্ধে যার সাক্ষী মানুষেরা নয় বরং খোদ পরপারের বাসিন্দারা। এক রহস্যময় কবরস্থান, এক ক্ষমতালোভী ব্যবসায়ী আর একদল পাগলাটে ভূতের এই টানটান উত্তেজনার গল্প নিয়ে নির্মিত ভানুপ্রিয়া ভূতের হোটেল মুভিটি। চলুন পর্দা সরানো যাক আজকের এই হরর কমেডি থ্রিলারের। তবে অনুরোধ রইল, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পের শুরুটা হয় কলকাতার প্রেক্ষাপটে, যেখানে ভানুপ্রিয়া হোটেলকে কেন্দ্র করে রহস্যের দানা বাঁধতে থাকে। এক রাতে এক ব্যক্তি তার পরিবার নিয়ে সেই হোটেলে ডিনার করতে আসেন। খাবারের মাঝে তার ফোনে একটি কল আসে। কলটি ছিল তার অফিসের নাম্বার থেকে, কিন্তু আসলে সেটি ছিল তার প্রেমিকার। ডিনার টেবিল থেকে উঠে আড়ালে গিয়ে প্রেমিকার সাথে ভিডিও কলে কথা বলতে শুরু করতেই ঘটে এক হাড়হিম করা ঘটনা। লোকটির চোখের সামনে হঠাৎ একদল বীভৎস ভূত হাজির হয়ে তাকে শাসিয়ে বলে, এখান থেকে পালিয়ে যা। ভয়ে লোকটির আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়। ঠিক এই সময় সিনেমার দৃশ্য বদলে যায়। আমাদের পরিচয় হয় কেন্দ্রীয় চরিত্র শাওন মিত্রের সাথে। শাওন বেশ চিন্তিত, কারণ তার ঠাম্মা নেপাল ট্রিপে যাওয়ার পর থেকে নিখোঁজ। ঠাম্মাকে খুঁজে পাওয়ার কোনো উপায় না দেখে শাওন ইন্টারনেটে শরণাপন্ন হয়। ইউটিউব ভিডিও দেখে সে একা একাই অদ্ভুত সব তন্ত্রমন্ত্র আর রিচুয়াল শুরু করে দেয়। আর এই খামখেয়ালি কাজ করতে গিয়েই সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়। হঠাৎ পুরো বাড়ির আলো নিভে যায় এবং তার সামনে হাজির হয় একদল অদ্ভুতুরে ভূত। শাওন তো ভয়ে একদম শেষ। সে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, আপনারা আমার কাছে কি চান? ভূতরা জানায় তারা সবাই ওই ভানুপ্রিয়া হোটেলের বাসিন্দা। তারা শাওনকে এক চমকপ্রদ প্রস্তাব দেয়। ভূতরা বলে, এভাবে ভিডিও দেখে তন্ত্রমন্ত্র করে সে কখনোই তার ঠাম্মাকে খুঁজে পাবে না, কিন্তু সে যদি তাদের একটি বিশেষ সাহায্য করে তবে তারাই তাকে ঠাম্মার কাছে পৌঁছে দেবে। জানা যায় যেখানে এখন আলিশান ভানুপ্রিয়া হোটেল দাঁড়িয়ে আছে সেখানে একসময় একটি পুরনো কবরস্থান ছিল। হোটেলের মালিক ভূপতি সিনহা সেই কবরস্থান দখল করে হোটেল বানিয়েছেন। ভূতাদের দাবি, ভূপতি সিনহার উপর মামলা করে তাদের ভিটেমাটি অর্থাৎ সেই কবরস্থান ফিরিয়ে দিতে হবে। ঠাম্মাকে ফিরে পেতে শাওন রাজি হয়ে যায়। একে একে ভূতরা তাদের পরিচয় দেয়। মালিনী নামের এক ভূত জানায় সে একসময় অভিনেত্রী ছিল। তার স্বামী কামালের পড়াশোনা খুব একটা ছিল না। স্মৃতিকণা নামের আরেকজন ভূত আছে যার সবকিছু ভুলে যাওয়ার রোগ, তাই সে নিজের পরিচয়টাও ঠিকঠাক বলতে পারে না। তাদের সাথে আছে বিদেশ থেকে আসা এক ছোট্ট বাচ্চা ভূত আর লাভরঞ্জন নামের এক চরম টাউট প্রকৃতির ভূত। সবশেষে আসে এক ভূত ঠাম্মা, যিনি তার পরলোকগত স্বামীর স্মৃতিচারণ করে নিজের পরিচয় দেন। পরের দিন থেকে শুরু হয় আদালতের লড়াই। ভানুপ্রিয়া হোটেল বনাম স্টেট অফ কলকাতা। শাওন একা হলেও তার সাথে অদৃশ্যভাবে পুরো ভূতের দল কোর্টে হাজির হয়। শাওন জজের সামনে যুক্তি দেয় যে কবরস্থানের উপর হোটেল নির্মাণ করা আইনত দণ্ডনীয় এবং সেখানে আসা পর্যটকরাও অতিপ্রাকৃত ঘটনার সম্মুখীন হচ্ছেন। কিন্তু বিপক্ষ উকিল নন্দিনী বসু ছিলেন অত্যন্ত চতুর একজন। তিনি একটি কাল্পনিক গল্প দিয়ে শুরু করেন যে বিজ্ঞানীরা নাকি বেগুনি নামে এক গ্রহ খুঁজে পেয়েছে আর হায়নারা সেটা খেয়ে ফেলেছে। জজ অবাক হয়ে তাকালে নন্দিনী হাসি মুখে বলেন, তার এই গল্পটা যেমন সাজানো, শাওনের ভূতের গল্পটাও ঠিক তেমনই। নন্দিনী তথ্য প্রমাণ দিয়ে দেখান যে 2020 সালে ভূপতি সিনহা বনমালী শাহ নামক এক ব্যক্তির থেকে আইন মেনে জায়গাটি কিনেছেন। বনমালী শাহ মারা যাওয়ার আগেই সব কাগজপত্র ঠিক করে দিয়ে গেছেন, তাই এখানে কবরস্থান বা ভূতের কোনো অস্তিত্বই নেই। জজ তখন শাওনের কাছে অকাট্য প্রমাণ চান। ঠিক সেই মুহূর্তে লাভরঞ্জন নামের ভূতটি শাওনকে কানে কানে বুদ্ধি দেয় পুরনো খবরের কাগজের কাটিং দেখতে। শাওন যখন হাওয়ায় কথা বলছিল তখন কোর্টের সবাই তাকে পাগল ভাবতে শুরু করে। শাওন সেই পেপার কাটিং দেখায় এবং জানায় তার কাছে একজন সাক্ষীও আছে, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো সাক্ষী আদালতে না আসায় নন্দিনী বিদ্রুপ করে বলেন, শাওন সাহেবের ক্লায়েন্ট যেমন অদৃশ্য তার সাক্ষীও নিশ্চয়ই অদৃশ্য। জজ বিরক্ত হয়ে শাওনকে 3 দিনের আলটিমেটাম দেন। এর মধ্যে সাক্ষী আনতে না পারলে কেসটি চিরতরে বন্ধ হয়ে যাবে। জজের এই সিদ্ধান্তে ভূত ঠাম্মা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি অদৃশ্যভাবে জজের কলম কেড়ে নিয়ে টানা হেঁচড়া শুরু করলে
কোর্টরুমে এক হট্টগোল আর হাসাহাসির সৃষ্টি হয়। কোর্ট থেকে বের হওয়ার পর উকিল নন্দিনী ভূপতি সিনহাকে আড়ালে জিজ্ঞেস করেন যে সে কিছু লুকাচ্ছে কিনা। ভূপতি উত্তরে বেশ রসিকতা করে এড়িয়ে যান। অন্যদিকে শাওন তার উপর চড়াও হওয়া ভূতদের বকাঝকা করতে থাকে। সে বলে, আপনারা এত অভদ্র কেন, একটু শান্ত থাকতে পারেন না? তখন ভূত ঠাম্মা এক অমোঘ সত্য কথা বলেন, মানুষের ভদ্রতা যেখানে শেষ হয়, ভূতদের অভদ্রতা সেখান থেকে শুরু হয়। রাস্তার মাঝখানে শাওনকে একা একা এভাবে হাত পা নেড়ে অদৃশ্য কারো সাথে ঝগড়া করতে দেখে নন্দিনী আর ভূপতি নিশ্চিত হয়ে যান যে শাওন নামের এই ছেলেটি আসলে আস্ত একটা পাগল। একদিকে শাওন আর নন্দিনীর প্রেমের খুনসুটি, অন্যদিকে ভানুপ্রিয়া হোটেলের ভেতরে ভৌতিক কাণ্ড কারখানা। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তদন্তের মাঝেই জানা যায় শাওন আর নন্দিনী আসলে একে অপরের প্রেমিক প্রেমিকা। তাদের মধ্যকার মিষ্টি ঝগড়া আর খুনসুটি গল্পের গাম্ভীর্য কিছুটা হালকা করলেও বিপদের মেঘ কাটেনি। ভানুপ্রিয়া হোটেলের মালিক ভূপতি সিনহা হোটেলটিকে ভূতেদের হাত থেকে বাঁচাতে একজন ক্ষমতাধর তান্ত্রিক নিয়ে আসেন। তান্ত্রিক হোটেলের মূল গেটে মন্ত্রপদ ত্রিশূল বসিয়ে পুরো এলাকা বন্ধ করে দেয়। ফলে ভেতরের ভূতরা আর বাইরে বের হতে পারে না। তারা হোটেলের চার দেয়ালের মাঝেই বন্দী হয়ে পড়ে। এরই মাঝে হোটেলের ম্যাপ নিয়ে একটা আলোচনা হলে এক ভূত সেটা আড়ি পেতে শুনে ফেলে। ভূতেদের ধারণা এই ম্যাপ হাতে পেলে তারা কোর্টে কেস জেতার মতো শক্ত প্রমাণ জোগাড় করতে পারবে। এদিকে শাওনের দুশ্চিন্তা কমছে না। নেপাল থেকে এক পুলিশ অফিসার তাকে ফোন করে জানায় দুর্গম পাহাড়ি এলাকায় তার ঠাম্মাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই খবরে শাওন মানসিকভাবে ভেঙে পড়ে এবং নন্দিনীর উপরে রাগ দেখিয়ে বাড়িতে চলে আসে। ঘরে একা ঠাম্মার স্মৃতিচারণ করার সময় সে যেন ঠাম্মাকে তার কল্পনায় দেখতে পায় এবং তার সাথে কথা বলে। অন্যদিকে ভানুপ্রিয়া হোটেলে একের পর এক নতুন অতিথির আগমন ঘটে। চম্পা নামের এক আত্মীয়কে নিয়ে জৈনিক ব্যক্তি হোটেলে ওঠেন। ঠিক তখনই সেখানে এন্ট্রি নেন জনপ্রিয় নায়ক অরণ্যদেব। পরপর 4টি সিনেমা ফ্লপ হয়। অরণ্যদেব বেশ হতাশ এবং মিডিয়ার থেকে বাঁচতে এই হোটেলে এসে আত্মগোপন করেছেন। ভূত মালিনী যখন তার রুম অগোছালো করছিল তখন অরণ্যদেবকে সেখানে ঢুকতে দেখে সে সব ঠিক করে দেয়। টিভির খবরে নিজের ক্যারিয়ার শেষ হওয়ার কথা শুনে অরণ্যদেব এতটাই ভেঙে পড়েন যে তিনি ফ্যানের সাথে রশি ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। মালিনী এটা দেখে স্থির থাকতে পারে না। সে অরণ্যদেবকে বাঁচাতে মানুষের রূপ নিয়ে দরজার সামনে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে। অরণ্যদেব দরজা খুললে মালিনী ঘরে ঢুকে নিজেকে একজন সাংবাদিক হিসাবে পরিচয় দেয় এবং তার সুইসাইড করার পরিকল্পনা নিয়ে ব্যঙ্গ করে। অরণ্যদেব মালিনীকে দেখে খুব চেনা চেনা মনে করলেও মালিনী তার অলৌকিক ক্ষমতা দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। পরের দিন সকালে ভূত স্বামী কামাল হোটেলের ম্যাপ নিয়ে হাজির হয়। ভূত লাভরঞ্জন বুঝতে পারে হোটেলের ভেতরেই সমস্ত গোপন নথিপত্র আছে। তারা স্মৃতিকণাকে দায়িত্ব দেয় সেই নথিপত্র খুঁজে বের করার। স্মৃতিকণা নথিপত্র খুঁজতে গিয়ে একটি মাসাজ রুমে ঢুকে পড়ে এবং সেখানে এক যুগলের মাসাজের সময় চরম বিশৃঙ্খলা তৈরি করে। এরই সাথে ছোট্ট বাচ্চা ভূতটিও দুষ্টুমিতে যোগ দেয়। ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন জানা যায় হোটেলের মালিক ভূপতি সিনহা আসলে একজন খুনি এবং অত্যন্ত ভয়ঙ্কর মানুষ। সে তার বিরোধীদের মেরে মাটিতে পুঁতে ফেলতেও দ্বিধা করে না। সিসিটিভির ফুটেজে নন্দিনীকে দেখে সে ম্যানেজারকে নির্দেশ দেয় যে তার উপর কড়া নজর রাখতে। নন্দিনী তার বন্ধু অনির সাথে হোটেলে এসে শাওনের ভূতের দাবিকে তুচ্ছ জ্ঞান করছিল। সে মনে মনে পণ করে যে প্রমাণ করে ছাড়বে, ভূত বলতে কিচ্ছু নেই। ঠিক তখনই শাওন ফোন করে নন্দিনীর লোকেশন জানতে চায়। নন্দিনী যখন জানায় সে ভানুপ্রিয়া হোটেলেই আছে, শাওন ভয়ে আটকে ওঠে, কিন্তু নন্দিনী কোনো কথা না শুনেই ফোনটা কেটে দেয়। কিছুক্ষণ পর অনি যখন বাথরুমে শাওয়ার নিতে যায় তখন শুরু হয় আসল আতঙ্ক। বাথটাবের পানি হঠাৎ রক্তের মতো লাল হয়ে যায় এবং এক অদৃশ্য শক্তি অনিকে পানিতে চুবিয়ে মারতে চায়। অনি পাগলের মতো দৌড়ে এসে নন্দিনীকে সব জানালেও নন্দিনী যখন বাথরুমে গিয়ে দেখে তখন সেখানে আর কিছুই নেই, সব একদম স্বাভাবিক। নন্দিনী ভাবছে অনি হয়তো ভয় পেয়ে ভুল দেখছে, কিন্তু আসলে বিপদ যে কত কাছাকাছি তা সে তখনও টের পায়নি। অনি যখন বাথরুমে রক্ত দেখে আতঙ্কিত হয়ে পড়ে, নন্দিনী সেটাকে স্রেফ হ্যালুসিনেশন বলে উড়িয়ে দেয় এবং অনিকে নিয়ে বেশ রসিকতা শুরু করে। কিন্তু হোটেলের অন্য ঘরে তখন ভূতেদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তাদের হাতে সময় আছে মাত্র 2 দিন। এর মধ্যে কোনো শক্ত প্রমাণ জোগাড় করতে না পারলে ভিটেমাটি তথা কবরস্থান রক্ষার মামলাটি তারা চিরতরে হেরে যাবে। হঠাৎ তারা নন্দিনীকে দেখতে পায় এবং সিদ্ধান্ত নেয় তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে যাতে মামলার মূল বাধা দূর হয়। এই কাজের দায়িত্ব দেওয়া হয় ভুলমনা ভূত স্মৃতিকণাকে।
কিন্তু স্মৃতিকণা যখন নন্দিনীকে ধাক্কা দিতে উদ্যত হয়, ঠিক তখনই সে নন্দিনীর ফোনে শাওন আর নন্দিনীর একটি ঘনিষ্ঠ ছবি দেখে ফেলে। শাওন যেহেতু তাদের সাহায্য করছে, তাই তার প্রিয়তমাকে আঘাত না করে স্মৃতিকণা উল্টো খুশিতে আত্মহারা হয়ে ওঠে। একই সময়ে বাচ্চা ভূতটি হোটেলের করিডোরে ওই দম্পতির ছেলের সাথে খেলছিল। একটা অদৃশ্য শক্তির সাথে নিজের ছেলেকে একা একা কথা বলতে আর খেলনা গাড়ি নিয়ে খেলতে দেখে মা ভয়ে কুঁকড়ে যান এবং দ্রুত সেখান থেকে ছেলেকে নিয়ে সরে পড়েন। রাতের বেলা মালিনী আবারও অরণ্যদেবের রুমে হাজির হয়। অরণ্য তাকে বিদ্রুপ করে বলে, আপনাদের মতো সাংবাদিকরা তো আমাদের মতো প্যারালাল অভিনেতাদের দেখতেই পারে না। মালিনী তখন তাকে অতীতে হারিয়ে যাওয়া অভিনেত্রী পত্রমিতালির করুণ কাহিনী শোনায়। সে বলে কিভাবে আন্তর্জাতিক খ্যাতি পাওয়ার পরেও দেশের মানুষের তাচ্ছিল্য আর সাংবাদিকদের তিক্ত লেখায় পত্রমিতালি আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। এমনকি তার শোকে তার প্রেমিকও আত্মহননের পথ বেছে নিয়েছিল। মালিনী অরণ্যকে মনে করিয়ে দেয় যে একজন নায়কের সবচেয়ে বড় সম্পদ তার সোহাগ নয়, বরং তার আত্মবিশ্বাস, যা যে কোনো পরিস্থিতিতেই হারানো উচিত নয়। পরের দিন ভূত লাভরঞ্জন তার বিচিত্র নামের পেছনের করুণ ইতিহাস অন্যান্য ভূতদেরকে জানায়। সে একসময় এক মেয়েকে পাগলের মতো ভালোবাসলেও সেই মেয়ে অন্য কাউকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছিল। সেই স্যাকাখেই তার এমন নাম। হোটেলের অন্য ঘরে তখন পারুল আর চম্পা ডাক্তার খেলছিল। লাভরঞ্জন সেখানে ঢুকে আসল তাণ্ডব শুরু করে দেয় এবং পারুলকে বেশ কড়া শিক্ষা দেয়। পরিস্থিতি শান্ত করতে রাতে হোটেল কর্তৃপক্ষ এক বিশাল পার্টির আয়োজন করে। সেখানে শাওন একটি গান গেয়ে নন্দিনীকে রীতিমতো মুগ্ধ করে এবং সবাই মিলে নাচে মেতে ওঠে। নাচের শেষের দিকে ভূতেরা আবারও ভয় দেখানোর চেষ্টা করলে মাতাল অবস্থায় নন্দিনী শাওনকে চ্যালেঞ্জ করে বলে, ভূত বলতে কিচ্ছু নেই, এসব তোমার সাজানো নাটক। ঠিক তখনই ভূত ঠাম্মা তার হাজবেন্ডকে অন্য এক নারীর সাথে ঘনিষ্ঠ দেখে চরম অবাক হয়। সকালে পুরো হোটেলে তুলকালাম শুরু হয়। সব গেস্ট স্টাফদের সাথে ঝগড়া শুরু করে, কারণ তারা রাতে ভূতের দেখা পেয়েছে। শাওন চিৎকার করে সবাইকে থামানোর চেষ্টা করে বলে, ভূতেরাও তো মানুষের মতো অকারণে মারামারি করে না, আপনারা কেন করছেন? নন্দিনী বিদ্রুপ করে বলে, স্ত্রী 2 মুভিতে তো ভূতেরা মারামারি করে। শাওন সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এখানে সত্যি অলৌকিক কিছু আছে এবং তাদের প্রমাণের জন্য সবাইকে থাকতে হবে। কিন্তু নন্দিনী তাকে চূড়ান্ত শাসানি দেয়, যদি শাওন এই ভূতের নেশা না ছাড়ে তবে তাদের সম্পর্ক এখানেই শেষ এবং এরপর কেবল আদালতেই তাদের দেখা হবে। গল্পের আবেগী মোড় আসে তখন যখন অরণ্যদেবের কাছে মালিনী 1965 সালের এক নায়িকার নাম উল্লেখ করে তার সিনেমার গানে নাচতে শুরু করে। নাচের এক পর্যায়ে তাদের মধ্যে এক অদ্ভুত শারীরিক শিহরণ অনুভূত হয়। অন্যদিকে ছোট ভূত মেয়েটি যখন ওই দম্পতির ছেলের সাথে খেলছিল, তখন কাগজের অ্যারোপ্লেন দেখে সে যুদ্ধের বিমানের শব্দের আতঙ্কে কাঁপতে থাকে। ছেলেটি পরিস্থিতি বুঝতে পেরে প্লেনটি ফেলে দিয়ে তার হাত ধরে শান্ত করে। একই সময় ভূত ঠাম্মা তার প্রাক্তন স্বামীর ঘরে গিয়ে নতুন বউকে বিভীষিকা দেখাতে শুরু করেন। ভয়ে কাঁপতে কাঁপতে সেই নতুন বউ স্বীকার করে ফেলে যে সেই আসলে লোভের বশবর্তী হয়ে ঠাম্মাকে বিষ খাইয়ে মেরেছিল এবং এখন বৃদ্ধ স্বামীকেও মারার পরিকল্পনা করছে। এই স্বীকারোক্তি আড়াল থেকে শুনে বৃদ্ধ স্বামী ক্ষোভে ফেটে পড়েন। এদিকে শাওন যখন সবাইকে ডেকে নিয়ে ইউটিউবে ভূত দেখার রিচুয়াল শুরু করে, তখন মালিক ভূপতি সিনহা সিসিটিভির মাধ্যমে তা দেখে আতঙ্কিত হয়ে ম্যানেজারকে কড়া নজর রাখতে বলেন। রিচুয়ালের সময় মালিনী তার আসল রূপ অরণ্যদেবের সামনে প্রকাশ করে দেয় এবং অরণ্য বুঝতে পারে সে আসলে মৃত নায়িকা পত্রলেখার সাথেই কথা বলছিল। শাওনের আহ্বানে বেশ কয়েকজন ভূত সবার সামনে হাজির হলে পর্যটকরা ভয়ে কুঁকড়ে গিয়ে ভূতের অস্তিত্ব স্বীকার করে নেয়। কিন্তু যুক্তি দিয়ে অন্ধ নন্দিনী তখনও মানতে চায় না। ভূত মেয়েটির অট্টহাসি দেখে কাপড়টি ভয় পেয়ে কারণ জিজ্ঞেস করলে ভূত কামাল জানায় মেয়েটি গাজার যুদ্ধে তার বাবা মাকে হারিয়ে একা ছিল। আজ বিমান হামলায় তার বাবা মাও মারা যাওয়ায় সে এখন পরপারে তাদের সাথে দেখা করতে পারবে, এজন্য খুশিতেই হাসছে। এই করুণ কাহিনী শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। সবশেষে লাভরঞ্জন একটি গোপন ক্যামেরার সন্ধান পায় যা হোটেলের অনেক লুকানো রহস্য ফাঁস করে দিতে পারে। আর ভূত ঠাম্মা তার সতীনকে আসল রূপ দেখিয়ে ঘরছাড়া করার অভিযানে মত্ত হন। ভূত স্বামী কামাল শাওনকে এক দারুণ সুখবর দেয়। সে জানায় তাদের ভূতদের দলে শাওনের ঠাম্মা নেই, তার মানে ঠাম্মা এখনো মারা যাননি। ঠিক সেই মুহূর্তে নেপাল পুলিশ ফোন করে নিশ্চিত করে যে ঠাম্মা বেঁচে আছেন। পাহাড়ি রাস্তায় আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছিল এবং সাময়িকভাবে তিনি স্মৃতি হারিয়ে ফেললেও এখন সুস্থ আছেন। ঠাম্মার সাথে ফোনে কথা বলে শাওন নিশ্চিত হলেও নতুন বিপদ সামনে আসে। নন্দিনী নিখোঁজ। পুরো হোটেল খুঁজেও যখন নন্দিনীকে পাওয়া যাচ্ছিল না,
তখন নন্দিনী আসলে ফোনে নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে হোটেলের পেছনের এক জঙ্গলে ঝুঁকে পড়ে। সেখানে একটি কবরের ফলকের সাথে ধাক্কা খেয়ে সে আবিষ্কার করে যে এই হোটেলের নিচেই সেই পুরনো কবরস্থান লুকিয়ে আছে। নন্দিনী বুঝতে পারে শাওন সত্যিই বলছিল, কিন্তু সত্য জানার ঠিক পর মুহূর্তেই হোটেলের ম্যানেজার তাকে চাপটে ধরে বন্দি করে ফেলে। এদিকে শাওন আর ভূতের দল নন্দিনীকে খুঁজতে মরিয়া হয়ে ওঠে। ল্যাফরঞ্জন জানায় সে হোটেলে হিডেন ক্যামেরা পেয়েছে। তারা ম্যানেজারকে ধরে ফেলে এবং ক্যাকটাস গাছের উপর ঝুলিয়ে টর্চার শুরু করে। অসহ্য যন্ত্রণায় ম্যানেজার স্বীকার করে যে নন্দিনীকে মালিক ভূপতি সিনহার বাড়িতে বন্দি করে রাখা হয়েছে। ম্যানেজার আরও জানায় এই হোটেলের প্রতিটি ঘরে গোপন ক্যামেরা আছে এবং যারা হোটেলের বিরুদ্ধে যায় ভূপতি তাদের তুলে নিয়ে যায়। বিশেষ করে সুন্দরী মেয়েদের সে নিজের পৈশাচিক লালসার শিকার বানায়। তবে ম্যানেজার চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে ভূপতি তার বাড়িতে এক বিশাল যজ্ঞ করছে, যার ফলে কোনো ভূত সেই বাড়ির ত্রিসীমানা ঘেঁষতে পারবে না। কবরস্থানের সন্ধান পাওয়ায় শাওন আর ভূতেরা খুশি হলেও নন্দিনীর জীবনের কথা ভেবে তারা চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই সেখানে হাজির হয় সুপারস্টার অরণ্যদেব। সে জানায় এই লড়াইতে সেও শাওনদের সাথে আছে। শুরু হয় উদ্ধার অভিযান। ভূপতির বাড়িতে পৌঁছে অরণ্য আর শাওন বীরত্বের সাথে গার্ডদের মারধর করে ভেতরে ঢোকে। তান্ত্রিকদের যজ্ঞ নষ্ট করতে গিয়ে ভূতেরা তান্ত্রিক শক্তির প্রভাবে দুর্বল হয়ে পড়ে, কিন্তু অরণ্য আর মালিনীর অদ্ভুত এক রোমান্টিক রসায়ন মারামারির মাঝেও অন্য মাত্রা যোগ করে। এক পর্যায়ে সবাই মিলে তান্ত্রিকদের যজ্ঞ পণ্ড করে দেয়। নন্দিনীকে খুঁজতে গিয়ে তারা একটি তালাবদ্ধ রুমের সামনে এসে দাঁড়ায়। ভূতেরা অনায়াসেই দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে পড়লেও শাওন বাধা পায়। ঘরের ভেতরে একটি আলমারিতে তন্ত্রমন্ত্র করা এক সুতা দিয়ে সিল করা ছিল। ল্যাফরঞ্জন এবং কামাল অনেক চেষ্টা করেও সেই জাদুকরী সুতার কারণে আলমারি খুলতে পারছিল না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ভুলমানা ভূত স্মৃতিকণা যখন আলমারিতে হাত দেয় তখন তার কোনো শক লাগে না। সে অনায়াসেই সেই তন্ত্রের সুতো খুলে ফেলে। নিশ্চয়ই ভাবছেন বড় বড় ভূতরা যা পারল না, স্মৃতিকণা তা কিভাবে পারল। আসলে স্মৃতিকণার মনটা শিশুর মতো পবিত্র এবং সে সবকিছু ভুলে যায় বলে তার ভেতরে কোনো ভয় বা জাগতিক চিন্তা নেই, যা তাকে তান্ত্রিক শক্তির ঊর্ধ্বে নিয়ে গেছে। আলমারি খুলতেই বেরিয়ে আসে সেই অমূল্য দলিল, কবরস্থানের আসল ম্যাপ, যা ভূপতি সিনহার সমস্ত কুকীর্তি ফাঁস করে দেওয়ার জন্য যথেষ্ট। এখন শুধু নন্দিনীকে রক্ষা করে আদালতে এই ম্যাপ পেশ করার অপেক্ষা। গল্পের শেষ পর্যায়ে এসে পরিস্থিতি এক অভাবনীয় এবং শ্বাসরুদ্ধকর মোড় নেয়। একদিকে শাওন আর অরণ্য মরিয়া হয়ে নন্দিনীকে খুঁজছে, অন্যদিকে ভূপতি সিনহা নন্দিনীকে তার আস্তানায় বন্দি করে ফেলেছে। ভূপতি প্রথমে নন্দিনীর সাথে কেস নিয়ে খুব মিষ্টি মিষ্টি কথা বলে তাকে ভুলিয়ে রাখার চেষ্টা করে এবং তার উপর পৈশাচিক লালসা চরিতার্থ করার নীল নকশা তৈরি করে। ঠিক সেই সময় সেখানে ঝড়ের বেগে আশ্রে পড়ে অরণ্য এবং শাওন। তারা ভূপতিকে মারতে উদ্যত হলে সবাইকে চমকে দিয়ে নন্দিনী নিজেই ভূপতির পক্ষ নেয়। সে শাওন আর অরণ্যকে বিদ্রূপ করে ভূপতিকে উস্কে দেয় তাদের মারার জন্য। ভূপতি যখন হাতে কোনো অস্ত্র না পেয়ে নিজের গলার রক্ষা কবচ অর্থাৎ তান্ত্রিকের দেওয়া সেই ত্রিশূল খুলে তাদেরকে মারতে যায়, অরণ্য চতুরতার সাথে সেই ত্রিশূলটি কেড়ে নেয়। ঠিক তখনই সেই রহস্যময়ী নন্দিনী ভয়ঙ্কর রূপ ধারণ করে, যা দেখে শাওনের রক্ত হিম হয়ে যায়। শাওন ভাবছিল তার প্রেমিকাও কি ভূত হয়ে গেল, কিন্তু পরক্ষণে দেখা যায় আসল নন্দিনী বেঞ্চের নিচে হাত পা বাঁধা অবস্থায় বন্দী। তাহলে এই ভয়ঙ্কর নন্দিনীকে? রহস্যের পর্দা ফাঁস করে বেরিয়ে আসে সেই ভুলমানা ভূত স্মৃতিকণা। আসলে স্মৃতিকণায় নন্দিনীর রূপ ধারণ করে ভূপতিকে বিভ্রান্ত করেছিল। স্মৃতিকণা ওরফে আসল ভানুপ্রিয়া সেই ত্রিশূল ভূপতির শরীরে গেঁথে দেয়। জানা যায় এক লোমহর্ষক ইতিহাস। এই ভানুপ্রিয়া ছিল ভূপতির নিজের স্ত্রী। বিয়ের বার্ষিকীর দিনে ভূপতি তাকে হত্যা করে তার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করেছিল। এমনকি ভানুপ্রিয়ার নামেই সে এই হোটেলের নামকরণ করেছে, যাতে কেউ তাকে সন্দেহ না করে। ভানুপ্রিয়া তার অলৌকিক ক্ষমতা দিয়ে মাটি খুঁড়ে নিজের কঙ্কাল বের করে আনে এবং প্রমাণ করে দেয় যে ভূপতি তাকে মেরে এখানে পুঁতে রেখেছে। সেই সাথে কবরস্থানের আসল ম্যাপটিও সে শাওনদের হাতে তুলে দেয়। পরের দিন কোর্টরুমে শুরু হয় চূড়ান্ত বিচার। নন্দিনী নৈতিক কারণে এই কেস থেকে নিজেকে সরিয়ে নেয় এবং শাওন সেই আসল ম্যাপ ও কঙ্কালের প্রমাণ জজের সামনে পেশ করে। জজ তার রায়ে ভানুপ্রিয়া হোটেল ভেঙে ফেলার নির্দেশ দেন এবং জানান যে ভূপতি সিনহা এক অজ্ঞাত কারণে কোমায় চলে গেছে। মূলত ভানুপ্রিয়ার অভিশাপেই তার এই দশা। কেস জেতার পর শুরু হয় এক বিদায়ী আমেজ। অরণ্যদেব ভূত মালিনীকে বলে তাকে নিয়ে সে একটি সিনেমা বানাবে। দিল বলে ভূত লে যায়েঙ্গে। ল্যাফরঞ্জন শেষমেশ চম্পাকে পটিয়ে ফেলে এবং ভূত ঠাম্মা তার স্বামীর সাথে পুনরায় একত্রিত হন।
ওইদিকে শাওন হাঁটু গেড়ে নন্দিনীকে বিয়ের প্রস্তাব দেয়, যা পুরো পরিবেশকে রোমান্টিক করে তোলে। গল্পের শেষে একটা নতুন টুইস্ট আসে। একজন ভণ্ডলোক বনমালী শাহ সেজে হোটেলটি পুনরায় দখল করার চেষ্টা করে, কিন্তু তখনই আসল বনমালী শাহর আত্মা সেখানে হাজির হয়। সে জানায় এই জায়গাটি আসলে বনমালীর ছিলই না, এর আসল মালিক হলো শাওনের দাদি মঞ্জু। বনমালী ছিল শাওনের সেই গোপন সাক্ষী যে আগের দিন কোর্টে আসেনি। ভূত বনমালী আর ভানুপ্রিয়া মিলে সেই ভণ্ড লোকটিকে এক হাত দেখে নেওয়ার পরিকল্পনা করে। এভাবেই এক প্রতিশোধ, ভালোবাসা আর ভৌতিক হাসির ইমেজ দিয়ে শেষ হয় আজকের কাহিনী। এই ছিল হরর কমেডি মুভির সম্পূর্ণ এক্সপ্লানেশন। পুরো মুভিটির কাহিনী কেমন এনজয় করলেন সেটি কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।